আমি তো বন্ধু ক্লাসে আছি এখন। তোমার পরে ফোন দিতে হবে তাইলে। হ্যাঁ, ক্লাস চলমান। ওকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাসটা শুরু করি, যেহেতু ক্লাসে অনেকক্ষণ হয়েছে। তো আজকের যে রেদওয়ানুল কি আসো নাকি? ওই যে রেদওয়ানুল কি আজকে পরীক্ষা দিছিলা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি কি পরীক্ষা দিছিলেন নি আজকে? না, আমি একটু চট্টগ্রাম শহরে গেছিলাম। আমি আসছি এই যে 15-20 মিনিট হবে, ফ্রেশ হয়ে দেখি ক্লাসে এমনি ওই যে ইয়াগুলো দেখছি, সিন করছি। হুম। আমি গাড়িতে ছিলাম। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু ওই যে বাসায় নিরিবিলি গিয়ে পরীক্ষাটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? নিজে নিজে দিতে হবে। তো আজকে আচ্ছা, ঠিক হচ্ছে আছে স্যার। আজকের লিখিত প্রশ্ন এখানে হচ্ছে আপনার 1 নম্বর যে প্রশ্নটা, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনে 32 ধারা সংশোধিত অনুসারে এই 5 বৎসর 5 লক্ষ টাকা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারবেন হচ্ছে 3 লক্ষ অনধিক 3 বৎসর, এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারবে 2 বৎসর অনধিক 2 লক্ষ টাকা। আমার এক ভাই, উনি আবার নিচে লেখছে ম্যাজিস্ট্রেট যদি মৃত্যুদণ্ড দেয়। ওই ভাই কি ক্লাসে আছেন নাকি? তানিয়া হাবিব, উনি কি ক্লাসে আছেন? নাই। ম্যাজিস্ট্রেট কখনো মৃত্যুদণ্ড দিতে পারে না। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে আপনার 5 বৎসর পর্যন্ত। মৃত্যুদণ্ড দিতে পারবে হচ্ছে দায়রা আদালত। দায়রা আদালত মৃত্যুদণ্ড দিলে সেই ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিবে। উনি আবার নোট দিয়েছেন, নোট দিয়ে কি করছে, ওইটা লেখছে ম্যাজিস্ট্রেট আদালত কখনোই মৃত্যুদণ্ড দিতে পারে না। ম্যাজিস্ট্রেট আদালত সর্বোচ্চ 5 বৎসর দণ্ড দিতে পারবে। আর দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড দিবে সেই ক্ষেত্রে হাইকোর্টে এটার জন্য অনুমোদন চাইবে। 1 নম্বর ওকে। প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন পুলিশ অফিসার জনৈক গয়ের নিকট গয়ের গ্রেফতার পলায়ন প্রতিরোধ করার জন্য সাহায্য চায়। উক্ত প্রশ্নের আলোকে দায় দায়িত্ব। যেহেতু পুলিশ অফিসার কি করছে এখানে, প্রশ্নের মধ্যে আপনার মাঝখানে একটা কথা বলে দিয়ে আটকাই দিছে। অর্থাৎ এটার পজিটিভ নেগেটিভ দুই দিকে আপনারা বলতে হবে। দুই দিকে বলতে হবে যে যখন কোনো ব্যক্তি সাহায্য চায় সেই ক্ষেত্রে তাকে পুলিশ অফিসার সাহায্য চাইলে তাকে সাহায্য করতে বাধ্য। আসামি পলায়ন রোধ, আসামি গ্রেপ্তার এবং শান্তিভঙ্গের ক্ষেত্রে 42 ধারা। আর যখন এটার মধ্যে কোনো এই কিছু বলে নাই সেই ক্ষেত্রে আপনাকে দুইটাই লিখতে হবে। যদি সে সাহায্য না করে সেই ক্ষেত্রে সে দণ্ডবিধি আইনের 187 ধারা মোতাবেক অপরাধী হবে। এটা হলো 2 নম্বরের উত্তর। 3 নম্বর হইল, জনৈক রহিম সুমনকে গ্রেফতার করার জন্য রহমতের নিকট সাহায্য চায়। 43 ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 43 ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা আদালত দিয়ে থাকে সেই ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য জনসাধারণ উক্ত ব্যক্তিকে সাহায্য করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, জনসাধারণ চাইলে সাহায্য করতে পারে অথবা সাহায্য করবে না, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, বা সে না করলেও তার কোনো শাস্তির বিধান নাই। এটা হইলো 43 ধারা। তারপরে 4 নম্বর প্রশ্নটা ছিল, জনসাধারণ পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবে। জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবে। সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক কয়েকটি অপরাধের বিষয় উল্লেখ করুন। এখানে আপনার প্রশ্নের মধ্যে চাইছে কি 44 ধারায় সংবাদ দিবে। 44 ধারায় সংবাদ দিবে কি কি অপরাধের। আমরা এখানে রাষ্ট্রদ্রোহিতা বলা আছে 121, 121-এর ক, 124, 24-এর ক, 300, 302, 302, 303, 304, এইরকম কয়েকটা অপরাধের নাম লিখে দিয়ে আপনি দিলে এই অপরাধের সংবাদ সে দিবে। এটা হলো আপনার 4 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্নের উত্তর হলো, জনসাধারণ কখন পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে এবং সংবাদ দিতে বাধ্য। সেটা আপনি লিখবেন, সাহায্য করতে হচ্ছে 42 ধারা বাধ্য, 42 ধারার ক্ষেত্রগুলো লিখবেন। তারপরে হচ্ছে সংবাদ দিতে হচ্ছে 44 ধারা, 45 ধারায় বাধ্য। 44 ধারা কিন্তু বাধ্য না, 45 ধারায় সংবাদ দিতে বাধ্য। কতিপয় ব্যক্তি কতিপয়
অপরাধের সংবাদ দিতে বাধ্য। এটা হচ্ছে আপনার 45 ধারার আনসার। অনেকে 44 ধারার এটা লিখে দিয়া তারপরে শেষ করছে। এই ছিল আজকের লিখিত পরীক্ষার উত্তর। আমরা গতদিন আলোচনা ছিল হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি 59 ধারা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 60 ধারা, গ্রেফতারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কি করা, নিয়ে যাওয়া। এসআই শীতল বন্ধু, কি অবস্থা, কই আছো? ঠিক আছে, পরে তোমার ফোন দিয়ে কথা বলবো না। 60 ধারা, গ্রেফতারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাওয়া। এটা কোন ব্যক্তিকে? এই ব্যক্তিকে আপনি বিনা পরোয়ানায় গ্রেফতার করছেন, 54 ধারায়, 57 ধারায়, 59 ধারায় যেই মাধ্যমে আপনি কি করছেন, গ্রেফতার করছেন, সেই ব্যক্তিকে আপনি ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যাবেন। কখন? যদি তার জামিনের ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে তাকে জামিন দিয়ে, জামিন যদি না দেন তাহলে সেই ক্ষেত্রে তাকে অনাবশ্যক বিলম্ব না করে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যাবেন। এখন নিয়ে গেলে হচ্ছে ম্যাজিস্ট্রেটের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। আর যদি আপনাকে বলে যে অনাবশ্যক বিলম্ব না করে বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রেরণ করবেন, প্রেরণ করলে হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট। এইখানে কিন্তু আপনার পেসমারি এমসিকিউ দিবে, আপনারাও পাবেন, টেনশন নেওয়ার কিছু নাই। যে যখন বলবে যে অনাবশ্যক বিলম্ব না করে গ্রেফতারকৃত ব্যক্তিকে কার নিকট নিয়ে যাবেন, নিয়ে গেলে হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর যদি বলে যে কার নিকট প্রেরণ করবেন, তাহলে সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট। কোন ব্যক্তিকে নিয়ে যাবেন? যেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তিকে নিয়ে যাবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 60 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 61 ধারা হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি 24 ঘন্টার বেশি আটক রাখা যাইবে না। গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাইবে না। এখন এই যে 24 ঘন্টা সময়, এমসিকিউ মাথায় রাখবেন, এই যে 24 ঘন্টার সময়, এই 24 ঘন্টা সময় পুলিশ অফিসারকে কি জন্য দেওয়া হয়েছে? অনুসন্ধান, তদন্ত, নাম ঠিকানা যাচাই, অপরাধী কিনা সেই বিষয়ে শনাক্ত করা। কোনটা উত্তর দিবেন? বুঝিনি, আরেকবার বলেন। গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাইবে না, ফৌজদারি কার্যবিধি আইনের 61 ধারার বিষয়বস্তু। এই যে 24 ঘন্টা সময় যে পুলিশ অফিসারকে দেওয়া হইল, এই 24 ঘন্টা কি জন্য দেওয়া হয়েছে? আসামির নাম ঠিকানা যাচাই করার জন্য, আসামি অপরাধী কিনা সেই বিষয়ে তদন্ত করার জন্য, নাকি আসামি নিয়ে কোনো দ্রব্য বা বস্তু আলামত উদ্ধার করার জন্য? এই 24 ঘন্টা সময় কি জন্য দেওয়া হয়েছে? সবগুলা। নেটওয়ার্কে একটু সমস্যা করলো। নেটের সমস্যা, নেটের সমস্যা এই জন্য। নেটের সমস্যা করলো, এই জন্য বাইর হয়ে গেল আর কি। আচ্ছা, যাই হোক। তো এটা হচ্ছে 100 ফৌজদারি কার্যবিধি আইনের 61 ধারা হচ্ছে যে সে অপরাধী কি না এটা তদন্ত করার জন্য আপনাকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তদন্ত করার জন্য এই যে 24 ঘন্টা সময়, এটা হচ্ছে তদন্ত করার জন্য যে সে অপরাধী কি না, বা যদিও এটা তো আপনি তারা গ্রেপ্তার করছেন বিনা পরোয়ানায়, এই জন্য সে যে আপনি গ্রেপ্তার করছেন এটা তো আপনি তদন্ত করবেন না যে সে আসলে অপরাধী কিনা। এটা তদন্তের জন্য দেওয়া হয়েছে 24 ঘন্টা সময়। এবং আপনি তারা 24 ঘন্টার বেশি আটক রাখতে পারবেন কখন? ফৌজদারি কার্যবিধি আইনের 166 ধারার আদেশ বলে। ফৌজদারি কার্যবিধি আইনের 166 ধারার আদেশ বলে আপনি 24 ঘন্টার বেশি সময় আটক রাখতে পারবেন। 166 ধারার আদেশটা দিবেন কে? ম্যাজিস্ট্রেট। অবশ্যই প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই আদেশটা দিতে পারবেন, এবং সর্বোচ্চ 15 দিন পর্যন্ত। ইনশাল্লাহ এটা আমরা যখন ফৌজদারি কার্যবিধি 166-তে যাব তখন এই বিষয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 62 ধারা। 61 ধারা কি আর কারো বোঝার কোনো বাকি আছে? 61-র মধ্যে একটা কথা ক্লিয়ার করতে চাচ্ছিলাম স্যার। জি বলেন। এটা যখন আসামিকে গিয়া নিয়ে যাবে কোর্টে, হ্যাঁ, হুম।
এবং যাওয়া এবং আসার যে সময়টা এটা তো বাদ দিতে হবে, এটা বাদ দিয়ে 24 ঘন্টা, তাই হ্যাঁ না হ্যাঁ, স্যার? অবশ্যই অবশ্যই যাওয়া আসার সময়টা বাদ দিয়ে 24 ঘন্টা, অর্থাৎ আমরা যারা থানায় চাকরি করি সেটা হচ্ছে আমাদের থানায় একটা জিডি আছে না, এই জিডিতে হাজির এবং জিডি থেকে যখন আমরা বাহির করি এর সময়টা হচ্ছে 24 ঘন্টা। জিডিতে হাজির এবং জিডিতে বাহির এই সময়টা হচ্ছে 24 ঘন্টা। এই যে আপনারা যারা স্ক্রিনের মধ্যে আছেন আপনারা একটু কাইন্ডলি একটু কষ্ট করে আপনাদের প্রোফাইলে গিয়ে একটা ছবি অ্যাটাচ করে দিবেন। কারণ কি, এই যে আপনারা সবাই অফ মোডে আছেন তখন কি হয় আমারে মনে হচ্ছে যেমন আমি অন্ধকার কারাগারে বসবাস করতেছি, ঠিক আছে? এই জন্য সবাই প্রোফাইল পিকচারে গিয়ে একটা ছবি অ্যাড করে দিবেন। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 62 ধারা, পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট দিবে। কি সম্পর্কে রিপোর্ট দিবে? এটা হচ্ছে গ্রেফতার সম্পর্কে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় কয়জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বা জামিন দেওয়া হয়েছে সেই সম্পর্কে কি করবেন? ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা, সরি 62 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 62 ধারা হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট দিবেন। এই গ্রেফতার গুলো হবে বিনা পরোয়ানায় গ্রেফতার, এবং যদি কোনো ব্যক্তিকে জামিন দেওয়া হয় সেই সম্পর্কেও ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 62 ধারা। তারপরে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 63 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 63 ধারা হচ্ছে যখন কোনো ব্যক্তি আপনার হেফাজতে আছে, আপনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার হেফাজতে আছে বা থানা হেফাজতে আছে, সেই ব্যক্তিকে আপনি ছেড়ে দিতে পারবেন না 3টা আদেশ ব্যতীত। গ্রেপ্তার হয়েছে কিনা এটা আমি সে বলতে পারি না, এমনি এত একটা গ্রেফতার ব্যতীত, গ্রেফতারের যে সংবাদটা সেই সংবাদটা কি করবেন? ভারপ্রাপ্ত কর্মকর্তা 3টা আদেশ ব্যতীত তারা ছেড়ে দিতে পারবেন না। 3টা বিষয় কি? একটা হচ্ছে আসামির মুচলেকা, দ্বিতীয়টা হচ্ছে আদালতের আদেশ, আর তৃতীয়টা হচ্ছে ম্যাজিস্ট্রেট যদি কোনো ধরনের জামিন দিয়ে থাকে সেইটা। তাহলে কি হইলো? 3টা কি? একটা হচ্ছে আসামির মুচলেকা, দ্বিতীয়টা হচ্ছে আদালতের জামিন, তৃতীয়টা হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদেশ। এই ম্যাজিস্ট্রেটের আদেশটা কি? সেটা হচ্ছে 166 দ্বারা যদি কোনো বিশেষ আদেশ দেওয়া থাকে সেই আদেশের ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা ছেড়ে দিতে পারবেন। এখন যদি আপনাকে এমসিকিউ প্রশ্ন করে যে ফৌজদারি কার্যবিধি আইনের 63 ধারা মোতাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কয়টি ক্ষেত্রে আসামিকে মুক্তি দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি লিখবেন 3টি ক্ষেত্রে। 3টি ক্ষেত্র কি কি? আসামির মুচলেখায়, জামিনে, অথবা ম্যাজিস্ট্রেটের আদেশে। এই 3টি ক্ষেত্রে আদালত এই ভারপ্রাপ্ত কর্মকর্তা আসামিকে ছেড়ে দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 64 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 64 ধারা বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট তার নিজের উপস্থিতিতে যখন কোনো অপরাধ হয় সেই ক্ষেত্রে তিনি গ্রেপ্তার করতে পারেন বা গ্রেপ্তার করার জন্য আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 64 ধারা, ম্যাজিস্ট্রেট যখন উপস্থিত থাকেন সেই ক্ষেত্রে উনি নিজে আসামির গ্রেপ্তার করতে পারেন বা গ্রেপ্তার করাইতে পারেন। এটা হচ্ছে 64 ধারার মূল বিষয়বস্তু। ফৌজদারি কার্যবিধি আইনের 65 ধারা, 65 ধারা স্যার হচ্ছে কি? একটু 64 মধ্যে যে ম্যাজিস্ট্রেটের কথা বলছে, এটা কি সুইফট জুডিশিয়াল এবং নির্বাহীর মধ্যে কি কোনো তফাৎ আছে? না, এখানে কোনো তফাৎ নাই। এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে বিচারিক বা নির্বাহী যে কোনো ম্যাজিস্ট্রেটই হইতে পারে। হ্যাঁ, এটাই যে কোনো ম্যাজিস্ট্রেট, সেটাই হ্যাঁ, এটাই জানতে কারণ চাচ্ছিলাম। না, ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট হইলেই এটা মনে করেন যে বুঝতে হবে যে যে কোনো ম্যাজিস্ট্রেট। আবার ওই যে অনেক ক্ষেত্রে আবার ওই যে স্পেসিফিকলি বলা হয় তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? হ্যাঁ সেটাই। অনেক ক্ষেত্রে স্পেসিফিকলি বলা থাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি কি করবে? গ্রেপ্তার করতে পারবে, করাইতে পারবে। এখন এখানে মনে হয় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে মনে করেন যে বিচারিক ম্যাজিস্ট্রেট তো সব জায়গায় আসে না, কিছু কিছু দ্বারাই মনে হয় যে বিচারিক আসে না। ম্যাজিস্ট্রেট ইনভলভ করছে, আবার মনে হয় যে বেশিরভাগ জায়গায় হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই জন্যই মনে করেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট উভয়কেই দিতে পারে এবং উনি আদেশ দিতেও পারে বা করাইতে পারে। ফৌজদারি এদিকে কার্যবিধি এটা আইনের একটু ক্লিয়ার 65 হলাম। ধারা। হুম
ফৌজদারি কার্যবিধি আইনে 65 ধারা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট মনে হয় যে ওনার এখতিয়ার এলাকার ভিতরে কি করছে, উনি উপস্থিত আছে। উপস্থিতিতে কি করছে, একটা লোক দেখছে যে একটা অপরাধ করছে, তখন উনি কি করবে, যে যেহেতু উনি এখতিয়ার এলাকার ভিতরে এবং উনি কি করে গ্রেফতারি পরোয়ানা দেওয়ার ক্ষমতা রাখে, সেই ক্ষেত্রে উনি কি করবে, গ্রেফতারি পরোয়ানা না দিয়েই উনি উপস্থিত তাকে গ্রেফতার করাইতে পারে 65 দ্বারা। বিষয়টা কি বোঝা গেল? 65। 64তে কি হয়েছে, ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে এবং একটা অপরাধ সংগঠন হয়েছে, সেই ক্ষেত্রে উনি গ্রেফতার করতে পারে বা করাইতে পারে। 65তে কি হচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট উনার এখতিয়ার এলাকার ভিতরে যদি উনি তাৎক্ষণিক দেখছে যে একটা লোক একটা অপরাধ করছে বা উনার কাছে মনে হয়েছে যে তার দেখাতে এটা অপরাধ, সেই ক্ষেত্রে উনি কি করতে পারবে, তারে গ্রেফতার করতে পারবে। বা পুলিশ অফিসার যদি তাকে মানে স্যার এক কথায় উনি এক কথায় ক্ষমতাবান যেহেতু ওনার হ্যাঁ সামনে। হ্যাঁ, যেমন আমাদের উপজেলায় ইউএনও আছে না, জি স্যার। উপজেলার ইউএনও তো হচ্ছে উপজেলার ক্ষমতাধর বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। উনি তো উপজেলার ভিতরে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার জন্য উনি পরোয়ানা দিতে পারে। ঠিক তেমনি উনার যদি সামনে কেউ যদি কোনো অপরাধ করে, সেই ক্ষেত্রে উনি কি করতে পারবে, তারে গ্রেফতারের জন্য আদেশ দিতে পারবেন পরোয়ানা না দিয়েও। অর্থাৎ উনার লিখিত পরোয়ানা দেওয়ার দরকার নাই, উনি বলবে যে এর গ্রেফতার করেন, সেই ক্ষেত্রে সে গ্রেফতার করতে পারবে। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 65 ধারা, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো ব্যক্তিরে গ্রেফতার করা। তারপরে ফৌজদারি কার্যবিধি আইনের 66 ধারা, আসামি পলায়ন করলে অনুসরণ করবে। অর্থাৎ এই আসামিটা কে, যখন কোনো ব্যক্তি পুলিশ হেফাজতে থাকে, পুলিশ হেফাজত তাকে পলায়ন করে, সেই ব্যক্তিকে অনুসরণ করবে। ফৌজদারি কার্যবিধি আইনের 66 ধারা 66, ফৌজদারি কার্যবিধি আইনের 66 66 ধারা। পুলিশ হেফাজত থেকে যদি কোনো ব্যক্তি পলায়ন করে, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার তাকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবে। বোঝা গেল? ঠিক স্যার, বুঝতে পারছি, এটাই এবার আসছিল প্রশ্নটা। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি এখন যেমন যে সে অনুসরণ করলো, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তির গ্রেফতার করবে কত দ্বারায়, এই হেফাজত থেকে পলায়নকারী ব্যক্তিরে 63। 66তে অনুসরণ করবে, আবার 66তেই গ্রেফতার করবে। আর যদি গ্রেফতার আপনি করবে। 58তে অনুসরণ করেন, তাহলে কি করবেন, আপনি 54তে গ্রেফতার করবেন। 54 গ্রেফতার করবেন। আর যেই ক্ষেত্রে আপনি 66তে অনুসরণ করবেন, সেই ক্ষেত্রে আপনি 66তেই গ্রেফতার করবেন। আর ফৌজদারি কার্যবিধি আইনের 67 ধারা হচ্ছে, যখন আপনার হেফাজত থেকে কোনো ব্যক্তি পলায়ন করবে, সেই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য আপনি কি করবেন, 67তে বলে দিচ্ছে আপনি 47, 48, 49 ধারার বিধান ফলো করবেন। সে যে স্থানে প্রবেশ করবে, সেই স্থানে আপনি কি করতে পারবেন, মালিকের অনুমতি নিয়ে সেই স্থানে প্রবেশ করবেন, উনি সাহায্য সহযোগিতা করবে 47। 48-এ বলছে মালিক যদি অনুমতি না দেয়, সেই ক্ষেত্রে কি করবেন, আপনি দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করবেন। আপনি ভিতরে যাওয়ার পরে যদি সেখানে আপনি আটকা পড়েন, তাহলে কি করবেন, 49 দ্বারা আপনি দরজা জানালা ভেঙে বাহির হবেন। অর্থাৎ 48 এবং 49 দ্বারা হচ্ছে আপনার দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ এবং বাহিরে আসার ক্ষমতা দেওয়া হয়েছে আইনে। এই জন্য এই যে 48 এবং 49-এর যদি আপনাদের একটা প্রশ্ন দেয় যে 48 এবং 49 ধারার ফৌজদারি কার্যবিধি 48 এবং 49 ধারার পার্থক্য লিখুন, তাহলে কি লিখবেন, ওই আপনি আর কিছু পারেন আর না পারেন, একটাই পার্থক্য লিখে দিবেন যে 48 ধারায় কোনো বদ্ধ স্থানে যদি মালিক দরজা খুলে না দেয়, সেই ক্ষেত্রে উক্ত স্থানে দরজা ব্যাংকে প্রবেশ করবেন। আর 49 কি হয়েছে, সেখানে যদি গিয়ে আটকা পড়ে, তাহলে আবার দরজা ব্যাংকে বাহির হবেন। এইটা লিখে দিয়েও যদি আপনি মনে হয় যে ধারাটা দিয়ে আসতে পারেন, তাহলে অন্তত আপনি 2 মার্ক পাবেন ইনশাল্লাহ। কিন্তু মূলত হচ্ছে আপনি আগে প্রশ্নটা ধরতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই যে 60 থেকে 67, আগামীকালকে দিন আল্লাহ আমাদের হায়াতে বাঁচাই রাখে, তাহলে আমরা 6ষ্ঠ অধ্যায় দিয়ে শুরু করব। আমরা এখন একটু পড়ারে বাড়াইতে হবে, ঠিক আছে? এখন আমরা যদি অল্প অল্প প্রতিদিন 5-6টা ধারা পড়ি, তাহলে আমাদের দেখা গেছে ক্লাস শেষের দিকে একটু প্রেসার পড়বে। এই জন্য আমরা এখন আগামীকালকে যদি আল্লাহ আমাদের হায়াতে বাঁচাই রাখে, সুস্থ সবলভাবে থাকি, তাহলে আমরা কি করব,
ষষ্ঠ অধ্যায় দিয়ে শুরু করব। আজকে আমাদের পঞ্চম অধ্যায় পর্যন্ত এখানে শেষ হইলো। আর আপনারা কি এই যে বাড়ির কাজ দেওয়ার জন্য আপনাদের খাতা কেনার কথা বলা হয়েছিল, খাতা কি কিনছেন? লিখিতর জন্য খাতা কি কিনছেন আপনারা? সঠিক স্যার। যারা যারা কিনছেন আপনাদের জন্য মোবারকবাদ, আর যারা যারা কিনেন নাই আপনাদের প্রতি আবারও অনুরোধ আপনারা খাতা কিনবেন। কারণ কি এই যে দেখেন আমরা আজকে মডেল টেস্ট 2 শেষ করলাম লিখিত। আমরা যেহেতু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা পরীক্ষা নেব, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি একদিন 5টা করে প্রশ্ন লিখি তাহলে আমরা 50 সপ্তাহে আমরা কয়টা প্রশ্ন হইতেছে? 250। তারপরে আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ চেষ্টা করতেছি আর একটা লিখিত ব্যাচ করার জন্য। এই লিখিত ব্যাচে যদি আপনি শরিক হন তাহলে কি হইবে, আপনি প্রতিদিন আপনি যদি 2টা প্রশ্ন লিখেন তাহলে আপনার মনে করেন যে 365 দিন আমরা ধরি না, আমরা 300 দিনই ধরি, 300 দিনে আপনি 2টা করে লিখলে 6টা লিখিত প্রশ্ন আপনাকে লিখতে হবে। সেই জন্য আপনার মনস্থির করতে হবে এবং দৈনিক আধা ঘন্টা সময় লেখার অভ্যাস করতে হবে। আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যে একটা লিখিত ব্যাচ করার জন্য। যারা যারা লিখিত ব্যাচে ইচ্ছুক হবেন যে আপনি লিখিত ব্যাচে অ্যাড হবেন, সেক্ষেত্রে এখানে কিছু শর্তাবলী আছে। এই শর্ত যদি আপনি মানিয়ে লিখিততে যাইতে চান তাহলে যাবেন, আর যদি না মনে করেন যে না আমি লিখিততে যাব না, এই গ্রুপেই থাকবো, তবে আমরা সর্বোচ্চ 50 জন লোক নেব লিখিত ব্যাচে, সর্বোচ্চ 50 জন। তারপরে যদি দেখা যায় বিশেষ বিবেচনা আর 2-4 জন নেওয়া যায় তাহলে সেটার হিসাব হচ্ছে ভিন্ন। কিন্তু তাদের মূল কার্যক্রমটা হবে কি, প্রত্যেক দিনের পড়ার উপর যে প্রশ্নটা দেওয়া হবে এটা প্রতিদিনই দিতে হবে, হোমওয়ার্ক। প্রতিদিনের হোমওয়ার্কটা আপনাকে দিতে হবে। আর ইনশাল্লাহ যদি আমরা আগামী সপ্তাহের জন্য লিখিত ব্যাচটা শুরু করি, সেখানে এই যে আজকে খাতার অনেকের মধ্যেই আমাদের একজন সিনিয়র স্যার মুস্তাফিজ স্যার, যার অনুপ্রেরণায় আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি। উনি আমাদের এখানে দুইটা ক্লাসের টিচার আছে। একজন হয়েছে ইসাল হ্যান্ডবুকের আব্দুল্লাহ ইসা, উনিও আমাদের এই গ্রুপে আছে, এবং মুস্তাফিজ ল হ্যান্ডবুকের স্বত্বাধিকারী মুস্তাফিজ স্যার, উনিও আমাদের এই গ্রুপে আছে। ওনারা আমাদের ক্লাসটা দেখে শুনে এবং আমাদের এমসিকিউ গুলা ওনারাও পরীক্ষা দেয়, ঠিক আছে? তখন কি হয়, আমি একজন এজ এ স্টুডেন্ট এজ এ টিচার হিসাবে কি হয়, আমার ভুল ত্রুটিগুলো থাকলে ওই টিচাররা আমার কাছে এটা রিপ্লাই করে যে আপনার এই জিনিসটা ভুল হয়েছে, আপনি এটা কারেকশন দেন, ঠিক আছে? এই জন্য মনে করেন যে আমি নিজেরা গর্ববোধ মনে করি যে আমার উপরেও আমার টিচার আছে, ঠিক আছে? কারণ কি, যখন আমি একজন টিচারের সামনে আমি বক্তৃতা দেবো, আমার যদি ভুল থাকে তাহলে আমাকে উনি সংশোধন করে দেবে যে আপনার এখানে ভুল আছে, আপনি এটা কারেকশন দেন, ঠিক আছে? আর আমি কি করলাম, আমি আমার মতো করে বক্তৃতা দিয়ে চলে গেলাম, আপনারাও শিখলেন, পরে দেখা গেল যে কি আপনারা ভুল শিখছেন। না, এটা হওয়ার সুযোগ নাই। আমাদের এই ক্লাসে 2জন টিচার আছে, একজন হচ্ছে ইসা ল হ্যান্ডবুকের টিচার আব্দুল্লাহ ইসা, এবং আরেকজন হচ্ছে মুস্তাফিজ ল হ্যান্ডবুকের টিচার মুস্তাফিজ স্যার। এই 2জনই আমাদের ক্লাসে অ্যাটেন্ড করে এবং ওনারা আমাদের ক্লাসটা দেখে, ঠিক আছে? আমাদের যেখানে ভুল হয় তখন ওনারা আমাদেরকে সেটা প্রটেস্ট করে যে আপনার এই জায়গায় ভুল হয়েছে, আপনি এটা কারেকশন দেন। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আমরা ভুল শিকার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো আজকের মতো এখানেই। আর যারা আজকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছেন এর মধ্যে সবচেয়ে ভালো করছে আমাদের এএসআই আরিফুল ইসলাম, আর হচ্ছে আরেকজন কে জানি নাসরিন সুলতানা, আমাদের একজন নারী সদস্য নাসরিন সুলতানা, তাও কিছু ভুল আছে, এবং এএসআই সশস্ত্র জামিল মৌলভীবাজার জেলা। এই 3জন আজকের ক্লাসের মধ্যে ভালো করছে, ঠিক আছে? আপনাদের সবার প্রতি রইল শুভকামনা, এবং লেখাপড়াটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? লেখাপড়াটা কন্টিনিউ করতে হবে, পড়ার মানটা বাড়াইতে হবে। আর খাতার বিষয়টা আমরা খাতাটা কি আমরা কি গ্রুপে দেব নাকি এটা আলাদা কোনো জোতে দেব, খাতা উপস্থাপনার বিষয়টা? আরিফুল ইসলাম, খাতার যে উপস্থাপনাটা, খাতার উপস্থাপনাটা কি আমাদের রেগুলার গ্রুপে দেবো নাকি ওইটা লিখিত বেচে দেব? লিখিত বেছে, লিখিত বেছে, লিখিত বেচে আলাদা একটা গ্রুপে দিলে ভালো হয়। হ্যাঁ, আলাদা আচ্ছা ঠিক গ্রুপে আছে। লিখিত বেছে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমরা আগামী সপ্তাহে যদি লিখিত ব্যাচটা শুরু করি তাহলে ওই খাতা উপস্থাপনাগুলো আমরা লিখিত বেচে দেবো, ঠিক আছে? কারণ হ্যাঁ, খাতার যে উপস্থাপনাগুলো, মানে খাতার ড্রেসিং মার্জিং রুলিং যেগুলো আছে সিস্টেমেটিক, ওইগুলো আমরা ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে যখন লিখিত ব্যাচটা শুরু করব ওই লিখিত ব্যাচে আমরা ওইগুলা সাবমিট করব, ঠিক আছে? তো আজকের মতো এইগুলা, আর সবাই কিন্তু বিগত ক্লাসগুলো রিভিশন দিবেন, ঠিক আছে? বিগত ক্লাসগুলো রিভিশন দিলে কি হবে, আপনার পড়াটা অ্যাক্টিভ থাকবে,
পড়াটা অ্যাক্টিভ থাকবে এবং যদি আপনি রিভিশন দেন তাহলে আপনার পিছনের পড়াগুলো মনে থাকবে। আর প্রতিদিন অন্তত ঘুমানোর আগে আধা ঘন্টা সময় দিবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আজকের মতো এখানেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম।